নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি সঙ্গীতা। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ সংবাদ শিরোনাম। 21 জুনের নিট ইউজি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কিশোরী অপহরণ বিতর্কে ডক্টর জেপি দাস, বিবস্ত্র করে ধোলাই, রেস্তোরাঁ থেকে উদ্ধার 2 কিশোরী। মোদী সরকারের 12 বছরের সাফল্য তুলে ধরতে শিলচরে প্রদর্শনী কংগ্রেস সিপিএমকে আমন্ত্রণ পরিমল শুক্লবৈদ্যের। বললেন এলে বুদ্ধির শুদ্ধি হবে। 22 জুন থেকে অম্বুবাচী মেলাকে ঘিরে শক্তিপীঠে ব্যাপক প্রস্তুতি। আসতে পারেন 8 লক্ষাধিক ভক্ত। 6 জুলাই থেকে শুরু অসম বিধানসভার বাজেট অধিবেশন। 10 জুলাই পেশ হবে 2026-27 অর্থবর্ষের বাজেট। এবারে বিস্তারিত খবর। 21 জুনের নিট ইউজি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে চলা নির্দিষ্ট নিট ইউজি পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের পরীক্ষা যাতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের গাফিলতি বা অসৎ উপায় বরদাস্ত করা হবে না। পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এবং যে কোনো ধরনের অনিয়ম রুখতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে দ্বিস্তরীয় তল্লাশি বা ডবল লেয়ার ফ্রিস্কিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। এছাড়া আইন শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করা হবে। ইলেকট্রনিক যন্ত্রের অপব্যবহার রোধে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল জামার বসানো হবে। পাশাপাশি সমস্ত কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় থাকবে এবং পরীক্ষা শুরুর আগে, চলাকালীন ও পরবর্তী সময় 24 ঘণ্টা পুলিশের নিরাপত্তার ব্যবস্থাও করা হবে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি দূর করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আসাম বরাবরই কঠোর পদক্ষেপ গ্রহণ করে এসেছে। এবারও সুষ্ঠুভাবে নিট ইউজি পরীক্ষা সম্পন্ন করতে রাজ্য সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। কিশোরী অপহরণ বিতর্কে ডক্টর জেপি দাস, বিবস্ত্র করে ধোলাই, রেস্তোরাঁ থেকে উদ্ধার 2 কিশোরী। উধারবন্দের পারিজাত হোটেল থেকে 3 মাস ধরে নিখোঁজ কিশোরী উদ্ধার। দেহ ব্যবসার অভিযোগে ধুন্ধুমার। বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। আমার এক নম্বর প্রশ্ন হইল যে 3 মাস মোটামুটি 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়েছে, এটা মিসিং ডায়েরি করা হয়েছে। প্রশাসনে কি পদক্ষেপ নিল? মেয়েটা হইলো মাইনর, বাকি যেটা ক্লাস 7-এ পড়ের মেয়েটা। হ্যাঁ, মোস্ট প্রবলি এবার 8-এ উঠছে মেয়েটা। মাইনর মেয়ে, 15 ইয়ার্সের মেয়ে। আজকে ডক্টর লেখা গাড়ির মধ্যে এই যে মালিক জেপি দাস না কি জানি না, মেন নামটা আমি জানি না, জেপি দাস, তার দিনের বেলা এই মেয়েটারে আমরা খবর পাইছি এইখানে রাখে। শিলচর তার আরেকটা আছে এটা, আর বিকাল রাত্রে হইলে এখানে রাখে। আমরা যখন আইছি এই গাড়ির পিছনে আইয়া এখান থেকে দেখছি মেয়েটারে নামাইয়া হোটেলে নেয়। যখন আমরা এখান থেকে দেখছি তখন কিতা করছে, মেয়েটারে এখান থেকে আবার উঠাইয়া আনিয়া সামনে রাখি দিছে। উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলে অবৈধ দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযোগের কেন্দ্রে থাকা চিকিৎসক জেপি দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবৈধ কার্যকলাপ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আমরা লগে লগে আগে থানা ইনফর্ম করছি, পুলিশ ইনফর্ম করিয়া এরপরে আমরা এখানে বইছি। তখন তার স্টাফ পাঠাইছে যে এখানে বইতে পারতাম না। বললাম কিতাব লাগি, বলে ঠিক আছে কিছু খাইতে লাগবো। আমি বলছি ঠিক আছে, কফি দাও। ঠিক আছে, আমরা থানা ইনফর্ম করছি, কারণ আমরা চেয়ারে বস, সিসি ক্যামেরা ফুটেজে দেখি লইবা, কারণ তার লগে আমরা কোনো কিছু কথা নাই। হে এখান থেকে ডাক দিছে যে আও ভিতরে। আমি বললাম, এরপরে আমরা গেছি।
যাওয়ার পরে আমরা রে কয় কিতার লাগি আইছো বললাম মাইনর মেয়ে তুমি কিতার লাগি এখানে ঢুকে রাখছো হ্যাঁ আজকে 3 মাস তাই মেয়ে মিসিং এইরকম মেয়ে তোমার মেয়ের মতো মেয়ে ছোট মেয়ে এত 15 বছরের মেয়ে যে তুমি এইসব ব্যবসা করা দেয় আজকে তুমি কোন পাওয়ারে এই ব্যবসাটা করে দেয় তোমার উপরে এর আগেও এলিগেশন প্লাস উদারবন থানাতে এটার মিসিং এফআইআর আছে অলরেডি আমি এই ওয়ার্ডের আমি ওয়ার্ড মেম্বার দুধপাতি দুর্গানগর জিপির সঙ্গে সঙ্গে আমি আমার জিপি প্রতিনিধির আমার জিপি প্রেসিডেন্টের হাজব্যান্ডে আমি জানাইছি প্লাস আমার ওয়ার্ড মেম্বার সবরে জানাইছি থানা ইনফর্ম করছি আমি ইনফর্ম করার পরে এমএলএ স্যাররেও আমরা তাই ফোন করে ইনফর্ম করছেন প্লাস আমার কৌশিক স্যারও ইনফর্ম করছেন আমি মিডিয়ার মাধ্যমে আপনারা কইতে চাই এইরকম মানুষ এইরকম যে মানে এটারে কোন ভাষায় এটারে মানুষ কোনোদিন খোয়া যায় না এই যে ছোট ছোট বাচ্চা তো যে লাইফ নষ্ট করে এইরকম প্রতিষ্ঠান খুলিয়া কার পাওয়ারে এইসব করে কোন পাওয়ারে তার লাইসেন্সটা কে দিল এইসব মানুষের লাইসেন্সটা ইমিডিয়েটলি এই লাইসেন্সটা বন্ধ করতে লাগে নাইলে এইরকম বাচ্চা তো হে লাইফ নষ্ট আমরা জিপির তরফ থেকে এফআইআর করব আমরা জিপির তরফ থেকে আমরা আজকে এফআইআর করবো আজকে যদি এখন তো রাত্রে হয়ে যায় কালকে আমরা এফআইআর করবো পুরো আমরা বডি লইয়া আর তার উপরে যাতে কড়াভাবে অ্যাকশন নেওয়া হয় এটা আমি এসপি স্যারের কাছে আমার অনুরোধ প্লাস আমি উদারবন থানার কাছে এটা মানে ভালোভাবে যাতে তদন্ত হয় এটা আমরা চাই এই ধরনের এখানে খালি এক মেয়ে না আরো বহুত মেয়ে আছে বহুত মেয়ে আনি ব্যবসা করে হে এখানে আজকে প্রশাসন কই আজকে আমার উদারবন থানা কই উদারবন এরা কই এরা মেয়ে কিটা এটা কিটা ব্যাপার তারা দেখেন না এটা এই ধরনের ঘটনা চলে এটা খালি একটা মেনা তো আজকে তো হইছে ন বহুত মেয়ে আছেন বহুত মেয়ের এই মানুষটা এর আগে হইছে একবার ধরা এর আগে এই মানুষটার উপরে আমি নিউজ পাইছি মানুষটা জেল পর্যন্ত গেছে এরপরে হ্যাঁ এই ব্যবসা করে কিতার লাগি কার মদতে করে কারের মদতে করে এই ব্যবসাটা মাইনর বাচ্চা তো লাইফটা নষ্ট করে 16 বছর 17 বছরের মেয়ের লাইফ নষ্ট করে এখন বাকি গেছে দেখো না এই যদি ভালো মানুষ থেকে বাকি লোক না এখান থেকে বাকি লোক না গাড়ি এখানে রাখছে এই দেখো গাড়ির পিছনে ডক্টর লেখা দেখে রাখো এটা দিয়ে আমরা নদ্রপুর থেকে পিছা করে আইছি ডক্টর লেখা মেয়ে পাচার করে কারের মদতে এই ব্যবসা করে এই মেয়েরা ছোট ছোট মাইয়া নিয়ে পলবন দিয়ে মেয়েরা নিয়ে ব্যবসা করার হে পয়সা রোজগার করেন আমার কথা হইলো প্রশাসন আমার আজকে উদারবন্দর প্রশাসন উদারবন থানার ইনচার্জ উদারবন পুলিশ প্রশাসন তারা কই আসুন কেন আসুন তারা ঘুমানি না কেন তারা কেন দেখে না এটা আমরা এমএলএ সাহেব জানাই তারা কেন দেখে না এটা কেন দেখেন আজকে একটা হাইওয়ের সামনে এত এলা ব্যবসা আরো তো বহুত দোকান আছে কোনো তার এগেনস্টে আরো বহুত কেস আছে বহুতবার তারে মানুষ আক্রমণ করতে জেল পর্যন্ত গেছে এরপরে হে ব্যবসা করে এটা কেন এটা পাবলিক আমরা দেখার কথা না এটা প্রশাসনে দেখতো এটা আমরা দেখার কথা না এটা প্রশাসনে দেখতো related to infrastructure program by the hoise example center hoise আর তার পর্যায়ে অলপ শুনা পোৱাৰ পিছত আমাৰ লোকে চাইছে অলপ হেৰি কৰিলে অলপ মানে ইংলিছ অলপ পালে কথাটো লৈছিলে আৰু অলপ তেওঁলোকৰ অলপ ভাঙা ভাঙিখিনি প্ৰস্তুতি কৰা হ'ল তাৰপিছত আমাৰ এতিয়া পুলিচৰ ফালৰ পৰা আৰু আমাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা গম পোৱাৰ লগে লগে আমি আহি পেলাই ইয়াতে তেওঁলোকক আমি বস্তুখিনি চালোঁ বস্তুখিনি চোৱাৰ পিছত আমি এতিয়া কণ্ট্ৰলত আনিছোঁ এতিয়ালৈকে আৰু এতিয়া ইয়াৰ অৰ্ডাৰ আৰু মেনেজাৰ প্লাছ যিগৰাকী ইয়াতে ছোৱালী বা মহিলাই যোনে হেৰি কৰি আছিল তেওঁলোকক আমি সোনকালে আমি তেওঁলোকক আমি চাব লাগিব আইডেণ্টিফাই কৰি আমি তেওঁলোকৰ এগেইনষ্টত যিখিনি একশ্যন ল'ব লাগে আমি সেইখিনি ল'ম এতিয়া আমি গম পাইছো ইয়াত যে এজন নাবালিকাও মানে ৰিকভাৰী এইটো আমাৰ এতিয়া শুনামতে আমাৰ এইটো এটা নিউজ আহিছে তেতিয়া আমি এইটো কনফাৰ্মেশ্যন কৰাৰ পিছত আমি এইটো জনাব পাৰিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আমরা তো জানি আমরা নিয়ারেস্ট আমার বর্তমান আমি এই জিপির প্রতিনিধি আগে আমি জিপির প্রেসিডেন্ট আসলাম কিন্তু আগে থেকেও শুনেছেন খালি 2-1 মাস পরে প্রশাসনে আইয়া আমার উদারবন পুলিশ স্টেশন থেকে অফিসার তারা আইয়া সিল করইন তালা মারইন এরপরে আবার কেমনে খুলে এটা তো আমরা জানি না এটা নিয়ে এখন আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত সিল করার পরেও আবার খোলা হয়েছে আর এই ব্যবসাটা ওইখানে সবচেয়ে বেশি আজকে মহাসড়কও আমরা বিকালে আমরাও ছেলে মেয়ে ভাই বোন সব একলগে ঘুরি কিন্তু এই সব ঘটনার লাগে কিন্তু আমরা একলগে যেতে পারি না দেখতে পারি না আমরাও হইতে পারি না এই সমস্ত রেস্টুরেন্ট আইয়া ঢুকিয়া ওই জন্য ছোটো আজকে যেমন গোসাইপুর দুর্গানগর দুধপাতিল জিপির একটা 16 বছরের মেয়ে আজকে এখানে আইয়া পাইলা 3 মাস থাকি মেয়েটা নিখোঁজ থানার মধ্যে এফআইআর করিয়া রাখা হয়েছে পাওয়া যান না খুঁজাইয়া আর আজকে আইয়া এখানো তারা মানুষই আইয়া পার কাস্টমার আছে বাইরে থেকে দেখে গ্রামের মেয়েটা এখানো ও দরিয়া দেখা যায় কিন্তু এখন মেয়েটা এখানো 2 নম্বরে ব্যবসা করার মালিকে কেমনে কিতা পাওয়ার এইসব করে এই হোটেলটার মধ্যে এই রেস্টুরেন্টের মধ্যে কোন
পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে একজন ছোট ছোট বাচ্চারা পাওয়ার আছে তো আমার ফরানিয়র এইরকম ফরানিয়র কিতার লাগিয়ে 3 মাস পরে পরে আবার সিল হয়, আবার ওপেন হয়। আবার আজ থেকে 3-4 মাস আগে আমরা দেখছি একবার সিল করছেন, আবার কেমনে করলো জানি না। তখন আবার আমরা ওটাও যেন আমরা লোকাল প্রশাসনের কাছে এবং আমরা লোকাল এমএলএর কাছে, এমপির কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এইসব জিনিসটা বন্ধ হয় আর এই রেস্টুরেন্টের যাতে লাইসেন্সটা বাতিল হয়। কি হয়েছিল ঘটনাটা? আমি অলপমান আগতে এটা খবৰ পাইছিলোঁ কি কেইটামান পাব্লিক ইয়াত জমা হৈছে আৰু অলপ তৰফৰে হৈছিলে। তাৰপিছত আমি যেতিয়া খবৰ পালোঁ কি একজন ইয়াত ছোৱালী ৰিকভাৰ হৈছে, এই ছোৱালীটো কি আছে তাৰ পাৰ্টিকুলাৰ্ছ কি আছে এইটো আমি ইনভেষ্টিগেট কৰি আছোঁ, কিহৰ কাৰণে ইয়াত আহিছিলে। আৰু এতিয়া যেতিয়া আমি আহি পালোঁ, মেনেজাৰ একো নাই, হোটেলৰ ষ্টাফো নাই। আৰু তাৰপিছত আমি চালোঁ ঘটনাটো কিহৰ কাৰণে হৈ থাকে। আগৰ এটা কমপ্লেইন আছিলে এই হোটেলৰ, এই হোটেলত কি চলি থাকে, নহ'লে কি ইলিগেল কাম কৰি আছে, নহ'লে কিবা ইলিগেল কাম যদি কৰি আছিলে সেইটো আমি এতিয়া ইনভেষ্টিগেট কৰিম। যদি কিবা ইলিগেল কাম আমি ডেফিনেটলি ষ্ট্ৰিক্টেষ্ট লফুল একশ্যন লৈ ল'ম। এই নাবালিকা ছোৱালীজনক ইয়াতে মানে এটা অভিযোগ উত্থাপন হৈছে যে তেওঁলোকে মানে দেহ ব্যৱসাত তাতে নিয়োজিত কৰিছে। এতিয়া ছোৱালী যিটো আছে এইটো বালিক হয় না নাবালিক হয় এইটো এতিয়ালৈকে কনফাৰ্ম হোৱা নাই। আমি তাকে সোধ কৰাৰ পিছতে কিবা কনফাৰ্মেশ্যন দিব পাৰিম। তাৰ এজটো চাব লাগিব, বাৰ্থ চাৰ্টিফিকেট চাব লাগিব, বহুত কথা আছে। তাৰপিছতে আমি ক'ব পাৰিম ছোৱালীটো কিহৰ কাৰণে ইয়াত আহিছিলে, নিজৰ মৰ্জিত আহিছিলে, কোনোবা লৈ আহিছিলে নেকি। এইটোতো মই এতিয়াই আপুনি কৈছে গম পালোঁ, সেইটো আমি ইনভেষ্টিগেট কৰাৰ পিছত আপোনাক চব চিন্তা কৰিব নালাগে। BTN নিউজ, শিলচর। মোদী সরকারের 12 বছরের সাফল্য তুলে ধরতে শিলচরে প্রদর্শনী কংগ্রেস সিপিএমকে আমন্ত্রণ পরিমল শুক্লবৈদ্যের। বললেন এলে বুদ্ধির শুদ্ধি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরতে বুধবার শিলচর ডাকবাংলায় 3 দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক অমিয় কান্তি দাস এবং কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। প্রদর্শনীর উদ্বোধন করে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, 2014 সালের আগে যে উন্নয়নের স্বপ্ন মানুষ দেখেছিল আজ তা বাস্তবে রূপ নিয়েছে। রান্নাঘরের উনুন থেকে শুরু করে মাথার উপর ছাদ, রাস্তাঘাট, রেল, বিমানবন্দর, ডিজিটাল পরিকাঠামো সর্বক্ষেত্রেই দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। গত 12 বছরে ভারত এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, অনেকে বলেন মোদী সরকার কিছুই করেনি। আমি বিশেষ করে কংগ্রেস ও সিপিএমের নেতাদের এই প্রদর্শনীতে এসে সবকিছু দেখার আহ্বান জানাচ্ছি। তারা এলে বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাবেন, তাদের বুদ্ধিরও শুদ্ধি হবে। সাংসদ আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল দেশের কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেও নজির গড়েছে বর্তমান সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক অমিয় কান্তি দাস এবং জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের বিভিন্ন প্রকল্প, পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং দেশের সামগ্রিক অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত রাখা হয়েছে। BTN নিউজ, শিলচর। খাদ্যশস্য দেওয়া হচ্ছে, 5 কেজি চাল দেওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে বিগত 12 বছর থেকে এই সরকার যেভাবে কাজ করে আসছেন সেই কাজের ফসল আমরা পাচ্ছি। আমরা দেখেছি যদি সত্যিকার অর্থে উন্নতি হয় এই সরকারের সময় হয়েছে, 12 বছর থেকে হয়েছে। আর আমরা অত্যন্ত আনন্দিত ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী হিসাবে। আমরা দেখেছি যে এতদিন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এক নাগাড়ে যিনি সর্বাধিক সময় সর্বাধিক দিন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন উনি ছিলেন জওহরলাল নেহেরু। গত 10 জন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই রেকর্ড ভেঙে এখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় ভারতবর্ষের সর্বকালের আমরা বলবো এক নাগাড়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দাবিদার হিসাবে আমরা পেয়েছি। আর এই প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত ভারতবর্ষের যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে বলুন এবং ডেভেলপমেন্টের কথা বলুন, যে আমরা যেন পররাষ্ট্র নীতির কথা বলুন, বিশ্বর কাছে ভারতীয় জনতা পার্টির উজ্জ্বল ভবিষ্যতের কথা বলুন, সমস্ত দিক যদি পর্যালোচনা করি আজ থেকে 12 বছর আগের যে পরিস্থিতি ছিল
আর 12 বছর পূর্ণ হওয়ার পর যে সুন্দর ভারতবর্ষ তৈরি হয়েছে, তার যদি মূল কারিগর থাকে, আমরা একটা মানুষকে সবাই স্মরণ করতে পারবো, যার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। 14 ইংরেজির আগে ফ্লাইওভারের স্বপ্ন, আরে বাঙ্গা ব্রিজে উঠতাম আমরা, আর বাসে খাপতো এমনি আর হেমনে বেইলি ব্রিজের মধ্যে, একবার ডাইনি আর একবার বাউে খাপতো কিনা আসাইনি। গুয়াহাটি গেছিলাম 14 ইংরেজির আগে, হ্যাঁ 18 থেকে 20 ঘন্টা। তারা তো বাসে যাইতে না, উপরে দিয়া কোনো মতে তুরা তুরা একবার কইছিল যে বড় যন্ত্রণা ভাইয়ার, এক বড় মন্ত্রী কইছিল যে বেজান যন্ত্রণা, নাইট ল্যান্ডিং করাই দিব। এখন প্লেনে যাইতে হইলে দিনও যাওয়ানো লাগে, গাড়িয়ে তো যাইতাম না, ফুলে খালি খাপে। নাইট ল্যান্ডিং হয়েছে না, কিচ্ছু হয়েছে না, তারা ল্যান্ডিং অন্য জায়গাতে হয়ে গেছে গিয়া। 22 জুন থেকে অম্বুবাচী মেলাকে ঘিরে শক্তিপীঠে ব্যাপক প্রস্তুতি। আসতে পারেন 8 লক্ষাধিক ভক্ত। শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে 22 জুন থেকে 26 জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী অম্বুবাচী মেলাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অসল সরকার। এবছর প্রায় 8 লক্ষ ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছে প্রশাসন। এই নিয়ে বুধবার ডিজিপি হরমিত সিংয়ের পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী অজন্তা নিয়োগ জানান, ভক্ত ও দর্শনার্থীদের থাকার জন্য 3টি বৃহৎ শিবির স্থাপন করা হয়েছে। এগুলি হল কামাখ্যা রেল স্টেশন, পাণ্ডু ও নাহরবাড়ি। এছাড়াও যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে কার্পেটিং ও পুনর্নির্মাণের কাজ চলছে। মন্ত্রী নিয়োগ জানান, মেলায় আগত বিপুল সংখ্যক মানুষের ভিড় নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পাবলিক অ্যাড্রেস সিস্টেমেরও ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন বিভাগ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিপুল সংখ্যক পুণ্যার্থী কামাখ্যা ধামে সমবেত হবেন বলে আশা প্রকাশ করেছে রাজ্য সরকার। বিটিএন নিউজ, গুয়াহাটি। 6 জুলাই থেকে শুরু অসম বিধানসভার বাজেট অধিবেশন। 10 জুলাই পেশ হবে 2026-27 অর্থবর্ষের বাজেট। আগামী 6 জুলাই থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। 10 জুলাই 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিধানসভার কার্য উপদেষ্টা সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21 দিনেরও বেশি সময় ধরে চলা এই অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বিল এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা হবে। বিধানসভার কার্য উপদেষ্টা সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 জুলাই রাজ্যের নতুন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বাজেট। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের দিকে নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। আসন্ন বাজেট অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সরকার ও বিরোধী শিবির উভয়ই গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে প্রস্তুতি শুরু করেছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। দুদিনের বিক্ষোভের পর ইম্ফলের রিমস থেকে সরানো হলো আহত 3 কুকি রোগী। মণিপুরে টানা 2 দিনের বিক্ষোভের জেরে ইম্ফলের রিজিয়নাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল থেকে চিকিৎসাধীন 3 আহত কুকি রোগীকে চূড়াচাঁদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত প্রায় 12টা 15 মিনিটে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তাদের স্থানান্তর করা হয়। জানা গেছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কাছে মণিপুর সরকার আশ্বাস দিয়েছিল যে মধ্যরাতের মধ্যে ওই 3 রোগীকে রিমস থেকে সরিয়ে নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গভীর রাতে তাদের চূড়াচাঁদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। উল্লেখ্য, গত 2 দিন ধরে রিমস হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীরা আহত কুকি রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান। পাশাপাশি তাদের পরিচয় এবং কথিত সংগঠনগত সংশ্লিষ্টতা নিয়ে প্রশাসনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যাও দাবি করা হয়। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে সেজন্য হাসপাতাল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত রোগীদের পরিচয় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। শিশুদের স্বপ্ন ও আগ্রহ নিয়ে আলাপ মুখ্যমন্ত্রীর। খেলাধুলার প্রতি উৎসাহের প্রশংসা। শিশুদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খেলাধুলা ও ফিটনেসের প্রতি আগ্রহের প্রশংসা। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিশুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের আগ্রহ, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে উৎসাহ দেন। আলোচনার সময় শিশুরা খেলাধুলা, শারীরিক কসরত এবং সুস্থ জীবনযাপনের প্রতি নিজেদের আগ্রহ ও উৎসাহের কথা তুলে ধরে। মুখ্যমন্ত্রী তাদের এই ইতিবাচক মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলা ও ফিটনেসের প্রতি যে আগ্রহ দেখা যাচ্ছে তা অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি শিশুদের উদ্যম, প্রাণশক্তি এবং স্বাস্থ্য সচেতন মানসিকতাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, সুস্থ শরীর ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে খেলাধুলা এবং নিয়মিত শারীরিক চর্চার বিকল্প নেই। শিশুদের এই উৎসাহ ভবিষ্যতে একটি সুস্থ ও শক্তিশালী সময় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। BTN নিউজ। নবম প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে মূল বক্তৃতা ডক্টর সুনীল মোহান্তির। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা শীর্ষক বিষয়কে কেন্দ্র করে নবম শ্রী প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 বুধবার শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয় প্রেক্ষাগৃহে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশব স্মারক সমিতির সভাপতি মৃদুল কুমার ধর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আসাম ক্ষেত্র প্রচার প্রমুখ ডক্টর সুনীল মোহান্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত প্রীতম ভট্টাচার্যের পিতা, প্রাক্তন অধ্যাপক তথা কেশব স্মারক সমিতির প্রাক্তন সভাপতি ডক্টর শঙ্কর ভট্টাচার্য এবং দক্ষিণ আসাম প্রান্তে প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী। ভারতমাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে অতিথিদের বরণ ও পরিচয় পর্ব সম্পন্ন হয়। সমবেত সঙ্গীত পরিবেশন করেন তাপসী আচার্য, অন্বেষা আচার্য, জয়া আচার্য ও ত্রিপর্ণা দেব। তবলায় সঙ্গত করেন নবারুণ আচার্য। স্বাগত ভাষণে মৃদুল কুমার ধর অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন। এরপর ডক্টর শঙ্কর ভট্টাচার্য প্রয়াত প্রীতম ভট্টাচার্যের স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষার প্রসার এবং মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন সমর্পিতা ভট্টাচার্য। তবলায় সঙ্গত করেন পান্না শর্মা। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 5 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। এমএসসি পদার্থবিজ্ঞানে 2025 সালে সর্বোচ্চ সিজিপিএ 8.08 অর্জনের জন্য সুরূপা নাথকে প্রীতম ভট্টাচার্য স্মারক স্বর্ণপদক এবং নগদ 1000 টাকা প্রদান করা হয়। বিএসসি পদার্থবিজ্ঞান অনার্সে সর্বোচ্চ সিজিপিএ 9.01 অর্জনের জন্য ইন্দ্রাণী মণ্ডল লাভ করেন প্রীতম ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার এবং নগদ 1000 টাকা। বিএ সংস্কৃত অনার্সে 2025 সালে সর্বোচ্চ সিজিপিএ 7.43 অর্জনের জন্য প্রিয়াঙ্কা দাসকে প্রদান করা হয় ক্ষিতীশ চন্দ্র পাল স্মারক স্বর্ণপদক এবং নগদ 6000 টাকা। এছাড়াও শিক্ষা বিকাশ পরিষদের 2024-25 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 92.20% নম্বর অর্জনকারী সুকন্যা দাস এবং 2025-26 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90.80% নম্বর প্রাপ্ত দেবজা সংস্কৃতিকে বিথিকা ভট্ট স্মৃতি মেধা পুরস্কার এবং নগদ 5000 টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ডক্টর সুনীল মোহান্তির বক্তব্য। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব, অর্থনৈতিক অগ্রগতি, সাংস্কৃতিক নেতৃত্ব এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দেশের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তার তথ্য সমৃদ্ধ প্রাঞ্জল বক্তৃতা উপস্থিত শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানের শেষ পর্বে কেশব স্মারক সমিতির সম্পাদক সুশান্ত দেব ধন্যবাদ জ্ঞাপন করেন। রাষ্ট্রীয় গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিত্র ধর। BTN নিউজ, শিলচর। मैं चूंकि अंतर्राष्ट्रीय संबंध का विद्यार्थी रहा हूं, स्कूल ऑफ इंटरनेशनल स्टडीज का, तो इसलिए इस विषय को एक अंतर्राष्ट्रीय परिदृश्य के तहत समझने के लिए प्रयत्न हम करेंगे। हम सबको पता है द्वितीय विश्व युद्ध के पश्चात 2 शक्तिशाली समूह इस पृथ्वी पर अपना प्रभाव विस्तार करने के लिए प्रयत्न किए। एक है सोवियत रशिया, जो तात्कालिक था, अभी नहीं है, 15 खंडों में टुकड़ों में बंट गया है, और अमेरिका यानी कि यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका, जिसको यूएसए कहते हैं। और ये जो शीत युद्ध है उसके पीछे दोनों जिस विचार को प्रतिनिधित्व करते थे, एक है पूंजीवाद, फ्री मार्केट इकोनॉमी, जिसका अमेरिका प्रतिनिधित्व करता था, और दूसरा है साम्यवाद, वामपंथ, कम्युनिज्म, जिसका सोवियत रशिया प्रतिनिधित्व करता था। নগাঁও লোকসভা উপনির্বাচনের প্রস্তুতি শুরু AIUDF এর। শক্তিশালী প্রার্থী দেওয়ার ইঙ্গিত। আসন্ন নগাঁও লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা AIUDF। দলীয় আলোচনার পর একটি শক্তিশালী প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, দল ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং অভ্যন্তরীণ আলোচনার পর উপযুক্ত ও শক্তিশালী প্রার্থী ঘোষণা করা হবে। তিনি বলেন, কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ায় নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। উপনির্বাচনকে সামনে রেখে এআইইউডিএফ সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভোটারদের কাছে পৌঁছানোর প্রস্তুতিও শুরু করেছে বলে জানান রফিকুল ইসলাম। রাজনৈতিক মহলের মতে এই উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ হতে পারে। BTN নিউজ। सभा में जो कांग्रेस के एमपी थे प्रद्युत बरदलोई साहब, वो रिजाइन करके बीजेपी में चले गए। अब वो बीजेपी के एमएलए हैं, तो ये सीट खाली हुई तो बाई इलेक्शन तो होना है, 6 महीने के अंदर तो होना पड़ेगा। 3 महीने हो ही गया, मेरे ख्याल में 1-2 महीने के अंदर इलेक्शन डिक्लेयर हो जाएगा। तो हम तैयारी कर रहे हैं, हम ग्रास रूट लेवल पे हमारी तैयारी चल रही है। नौगांव लोकसभा एरिया में जो नौगांव जिला, मुरीगांव जिला, जो 8 असेंबली कॉन्स्टिट्यूंसीज है, वहाँ हमारे कमेटी और ज़िला कमेटी, ब्लॉक कमेटी, ये लोग काम शुरू किया। हम लोग भी जा रहे हैं, खबर ले रहे हैं। और हमारे ऑनरेबल प्रेसिडेंट अभी हज को है, वो 2-4 दिन में आ जाएंगे। वो आने के बाद हम बात करके एक स्ट्रॉन्ग कैंडिडेट हम वहाँ निश्चित तौर पर हम देंगे। और हम नौगांव के लोकसभा के लोगों से यही मतलब अपील करते हैं कि आप हमारे कैंडिडेट को जिता के दीजिए। पार्लियामेंट में जाके आसाम के डेवलपमेंट की बातें और आसाम की जितनी समस्याएं हैं, पर्टिकुलरली यहाँ के जो माइनॉरिटीज़ है, इनके समस्या को पार्लियामेंट में मतलब ज़ोरदार तरीके से वहाँ उठाने के लिए एकमात्र प्लेटफॉर्म यूडीएफ ही है। इसीलिए हम लोगों से अपील करते हैं कि चूंकि बाई इलेक्शन से जो जीत के जाएंगे, वो ना वहाँ सरकार बनाएंगे ना सरकार को तोड़ेंगे, ना प्राइम मिनिस्टर बनाना है ना प्राइम मिनिस्टर को वहाँ से हटाना है। अब तो कुछ नहीं है, अब तो वो टाइम नहीं रहा। इसीलिए बीजेपी जो शैराचारी सांप्रदायिक बीजेपी है, वहाँ से अगर कोई बीजेपी इलेक्ट होते हैं तो वो तो जाके संख्यालघु के नुकसान की बात ही वहाँ करेगा, और उनसे कोई उम्मीद आसाम के जनता नहीं कर सकते। और जहाँ रहा कांग्रेस की बात, कांग्रेस से भी एमपी होके वो बीजेपी में चले जाते हैं। कल अगर कोई गलती से कांग्रेस का भी एमपी हो गया, फिर दोबारा नहीं जाएंगे, क्या गारंटी है। इसीलिए हम नौगांव लोकसभा के लोगों से अपील करेंगे कि आप हमें मौका दीजिए। यूडीएफ से अगर कोई एमपी होके जाते हैं तो जाके आपकी समस्या की बात, नौगांव के लोगों की बात, आसाम के संख्यालघु, संख्यागुरु, हर किसी के जो समस्याओं को पार्लियामेंट में जोरदार तरीके से वहाँ वो रखेंगे। इसीलिए हमें वोट करने के लिए हम लोगों से अपील करते हैं। हम तैयारी ले रहे हैं और हम उम्मीद है, हमें आशा है कि अच्छा होगा। শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের রাতাছড়ায় সড়কে বিপত্তি, যান চলাচলে ব্যাঘাত। সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কে মেঘালয়ের রাতাছড়া এলাকায় একটি ভারী পণ্যবাহী লরি সড়কের মাঝখানে আটকে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটার পর সড়কের উভয় প্রান্তে দীর্ঘ সারিতে যানবাহন দাঁড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বেহাল অবস্থার কারণে লরিটি কাদামাটিতে ফেসে যায়। ফলে জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনগুলিকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লরিটি সরানোর কাজ শুরু করে। ঘটনার জেরে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে। পড়ছে गिर गया गाड़ी। BTN নিউজ কালাইন। ভাত ঘুমে পুলিশ, পশ্চিম কাটিগড়ায় বাড়ছে অপরাধ, ক্ষোভে ফুঁসছে জনতা। পশ্চিম কাটিগড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। একের পর এক চুরি, ডাকাতি, খুন এবং মাদক সংক্রান্ত ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। এলাকার মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, পশ্চিম কাটিগড়ায় কি তবে ভাত ঘুমে পুলিশ? কুশিয়ারকুল, জালালপুর, রাজ্যেশ্বরপুর থেকে শুরু করে দিঘরখাল, প্রায় গোটা পশ্চিম কাটিগড়া এলাকাতেই সাম্প্রতিক সময় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ গত সোমবার রাতে দিঘরখাল এমই স্কুলে চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার আগে রাজ্যেশ্বরপুরে লক্ষ্মী বৈষ্ণব নামে এক মহিলার নৃশংস
হত্যাকাণ্ড গোটা এলাকাকে স্তম্ভিত করে দেয়। কিন্তু এত ঘটনার পরও অপরাধীদের মধ্যে ভয়ের পরিবর্তে যেন আরও বাড়ছে দুঃসাহস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ মাঝে মধ্যে কয়েকটি গ্রেপ্তারের সাফল্য দেখালেও অপরাধের মূল উৎসে আঘাত হানতে ব্যর্থ হচ্ছে। রাতের টহলদারি, গোয়েন্দা নজরদারি এবং অপরাধপ্রবণ এলাকাগুলিতে কড়া নজরদারির অভাবেও উঠছে প্রশ্ন। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে বিজেপি কৃষক মোর্চার জেলা সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গ্রামরক্ষী বাহিনীকে আরও সক্রিয় করার পাশাপাশি মাদক বিরোধী জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তার মতে, মাদকাসক্তি এবং অপরাধের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে, তাই সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, যখন একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, তখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন কতটা সক্রিয়? অপরাধীরা কি পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে, নাকি গোটা ব্যবস্থায় কোথাও বড়সড় গাফিলতি রয়েছে? পশ্চিম কাটিগড়ার মানুষ এখন আর শুধু আশ্বাসে সন্তুষ্ট নন। তাদের দাবি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে এলাকায় নিরাপত্তা ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি রাতের টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনুক প্রশাসন। বিটিএন নিউজ, কালাইন। আমি দেওহালিম স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গতকালকে স্কুলে আসিয়া দেখি আমার ছোটদের গাড়িতে ইনফর্ম করছে, আইয়া দেখি ভেন্টিলেটারটা ভাঙ্গিয়া আর এই জানলা খোলা, যেটা লক থাকে লক ছাড়া ওই দরজাটা খোলা রয়েছে। তো এখান থেকে ওই আলমিরার তালা ভাঙ্গিয়া আলমিরার ভিতরে যে ছোটোখাটো জিনিস আছে, যেমন ওই যে আমার মাইক্রোফোন 2 সেট ইনক্লুডিং ওয়ার, তারপরে এসআরের ট্যাব, এসআরের ট্যাব, আর এখানে ট্যাবলেটগুলো অ্যাটেন্ডেন্সের শিক্ষাগত অ্যাটেন্ডেন্সের যে ট্যাবলেটগুলো এগুলো হ্যান্ডলিং করছে, তালা ভাঙছে কিন্তু নিচে না। আর এই জিনিসটা ভাঙা পাইছে, খোলা পাইছে। তারপরে আমার এখানে একটা পার্সোনাল ড্রয়ার আছে, এই ড্রয়ারের মধ্যে এমডিএম বা স্কুলের বিভিন্ন কাজে লাগে 2,5-7 হাজার টাকা থাকে, ওইটা আইয়া পাইছি খোলা। আর নথিপত্র ওইটার ভিতরে যা আছে আর কি, পুরানা নথিপত্র এটার মধ্যে দেখায়, ওইটা থেকে আমাদের কিছু নথিপত্র নিয়ে আনছে। আর ফুটবলের খেলার সামগ্রীর ইয়েটা থাকে এখানে আমার ওই গোডাউনের এখানে গোড্রেজ যেটা আছে এটার লকারটা ভাঙিয়া এটার থেকে ফুটবল যেগুলো হাওয়া দেওয়া না এগুলো সব নিচে গিয়ে, ক্রিকেট বল নিচে গিয়ে, আর বাকি খুঁটিঘাটি এগুলো তো ভালো মতো আমি এখন তো স্টক মিলাইতে পারছি না। হ্যাঁ, এটা নিয়ে আপনার কেস করছেন? আমি কালকে থানা দিয়ে এফআইআর করছি, সারা ইসলাম এই এনকোয়ারি করিয়া গেছে। কালে পশ্চিম কাটিগড়া চুরি ডাকাতি খুনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যদিও পুলিশ এ ব্যাপারে খুব সক্রিয় রয়েছে। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে পুলিশ চুরির কাণ্ডে জড়িত হিসাবে কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু বিজেপিকে আরও শক্তিশালী বা সক্রিয় করা দরকার। এছাড়াও এই অঞ্চলে, বিশেষ করে পশ্চিম কাটিগড়া অঞ্চলে ড্রাগস যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ড্রাগসের ব্যাপারেও সচেতনতামূলক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। কারণ আমাদের এখানে যেগুলা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, আমি এদের কাছে অনুরোধ রাখবো যে ড্রাগসের বিরোধিতায় বা মানুষকে কীভাবে সচেতন করা যায় ড্রাগসের বিরুদ্ধে, সেই দিকে উদ্যোগ নেওয়া দরকার। এবং আমি শুনেছি যে গত সোমবার রাত্রে দিওকাল এমই স্কুলে চুরির ঘটনা হয়েছে, সেই খবর শুনে আমি এখন এসেছিলাম। আমি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা হয়েছে। শুধু দিওকাল এমই স্কুলে না, ইদানিংকালে দেখা যাচ্ছে প্রায় স্কুলে এরকম চুরি সংগঠিত হচ্ছে। তো সাধারণত আমি অনুরোধ রাখবো যে বিডিপি যেটা রয়েছে সেই বিডিপিকে আরও সক্রিয় করার প্রয়োজন রয়েছে, এবং পুলিশ যেভাবে তৎপর রয়েছে আমি আশা রাখছি এই যে দিওকাল এমই স্কুলে যে চুরি সংগঠিত সেই ব্যাপারেও পুলিশ শনাক্ত করে চুরিকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। 13 বছরেও সংস্কার হয়নি, বেহাল সড়কে নিত্য দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বুঝছে না বাইরে মানুষ। হ্যালো, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্নপূর্ণা সেতু থেকে ছোট দুধপাতিল দুর্গাবাড়ি পর্যন্ত প্রায় 6 থেকে 7 কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় 13 বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের কোনো উল্লেখযোগ্য সংস্কার করা হয়নি, ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। বড় বড় গর্তে পড়া এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন ছোট দুধপাতিল চা বাগান, কাঁঠালওয়ালা গ্রাম, নাগেশ্বরপাড়া, নাথপাড়া সহ আশেপাশের একাধিক গ্রামের বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তির
দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী এবং গর্ভবতী মহিলারা। জরুরি পরিস্থিতিতে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার বড় বড় গর্তে জল জমে থাকায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রায়শই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী। শুধু রাস্তার বেহাল অবস্থায় নয়, দীর্ঘদিন ধরে এলাকার নালাগুলিরও কোনো সংস্কার না হওয়ায় জলনিকাশ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে জল জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীদের বক্তব্য, ডিলিমিটেশনের পর অঞ্চলটি উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। তাই তারা বর্তমান বিধায়ক রাজদীপ গোয়ালা এবং সংশ্লিষ্ট পূর্ত বিভাগের কাছে অবিলম্বে রাস্তা ও নালা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার মানুষের দুর্ভোগ আর সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হবেন বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিটিএন নিউজ, শিলচর। অন্নপূর্ণা ঘাট যেটা নতুন ব্রিজ, ওই ব্রিজ হয়ে ছোটদুধ পাতিল বাগান হয়ে কাটালা হয়ে এরপরে ছোটদুধ পাতিল নাগেশ্বরীলা নাথপাড়া থেকে ওই রাস্তাটা যায় আমাদের ওই মডেল হসপিটাল দুর্গাবাড়ি, যেটা তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট 6-7 কিলোমিটার হবে। আর এই রাস্তা দিয়ে স্কুল আছে, হসপিটাল আছে। এই যে রাস্তার যে বেহাল অবস্থা, আমি তো মনে করি যে একটা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি, বাইক ইত্যাদি নিয়ে যাতায়াত করে। আর ছোটো ছোটো বাচ্চারা যারা সকালে যাতায়াত করে স্কুলে আসে, হসপিটালে যারা রুগীরাকে নিয়ে যায়, মানে খুব শরণাপন্ন, মানে মর্মান্তিক একটা দৃশ্য আমরা দেখতে পাই প্রতিদিন। এত অঞ্চলে মানুষ খুব প্রাণের একটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিকে চলাফেরা করে। এদিকে একটা হসপিটালও আছে, মানে হসপিটাল দিয়ে যখন রুগী নিয়ে যায় তখন রাস্তায় অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়। এবং ডেলিভারি পেশেন্টগুলো যদি নিয়ে যায় তাতে আপনারা বুঝতেই পারছেন যে ডেলিভারি প্রসব, যারা মাতৃরা প্রসব রাস্তায়ও করতে হয় অনেক সময়। ছোটদুধ পাতিলের এই রাস্তাটা একটা মানে সমস্ত এলাকার একটা ডাইন হাত বলতে পারেন। সমস্ত ছোটদুধ পাতিলকে এই একমাত্র রাস্তা এটাই কভার করে। আরেকটা রাস্তা আছে যে দুর্গাবাড়ি টু মধুরাঘাট, যেটা, তো এই রাস্তাটারও বেহাল অবস্থা। আর বিকল্প হিসাবে এই রাস্তাটা ছিল কিছুদিন, কিন্তু আজকে প্রায় 2-2.5 বছর হবে, এই 2-2.5 বছর থেকে এই রাস্তাটা খুবই খারাপ। মানে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে অতি সত্বর যাতে এই রাস্তাটা মেরামত করে হয়, অন্ততপক্ষে মানুষ, বাচ্চারা যাতে চলাফেরা করতে পারে। ইসবাউল ইসলাম লস্কর স্যার, আমরা এই বরখলার, আমরা তো আগে বরখলা আসলাম, তাই এমএলএ আসলো, তাহলে আমরা মনে 2 বছর একদিন এই রোডের উপরে তার চেহারা দেখছি না। এর আগে কিশোরনাথ মহাশয় তাই নাইয়া কিছু যোগাযোগ রাখতে, তাই কিছু কাজ করছে। এর আগে আজকে থেকে 13 বছর আগে এই রাস্তাটা ব্লক দিয়ে বানিয়েছিল। আজ পর্যন্ত এই রাস্তার উপরে না একটা বালু টুকরা পড়ছে, না একটা ইটের টুকরা পড়ছে, না একদিন একটা ড্রেনের লেগে দেখছে, না এটা মেন ছোটো দুধ পাতিল অঞ্চলে মেন পিডাব্লিউ রোড। আজকে এই রাস্তাটা উপরে দিয়ে দেখুন আপনার প্রায় ডেইলি 20 থেকে 25 হাজার গাড়ি চলাচল করে। মধুরাঘাটে একটা রাস্তা আছে আপনার হাতিছড়া হইয়া, এই রাস্তাটা খারাপ হয়, ওখানে এই রাস্তাটার উপরে মানে একদম মানে আমরা ভরসা এটা। শুনছি আমরা নতুন স্যার হয়েছে রাজদীপ গোয়ালা, তাই খুব ভালো মানুষ। এই এরিয়ার লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারও। তো সবচেয়ে বড় জিনিস ছোটদুধ পাতিল জিপির ভিতরে 99% ভোট বিজেপিয়ে পায়। আমরা তো কই না যে আমরা খানি দেবো, রেশন দেবো, ঘর বাড়ি দেবো, টাকা দেবো, সম্পত্তি দেবো। আমরা মেন হলো রাস্তাটা লেগে আমরা একটা ড্রাইভার আইতো না, একটা গাড়ি আইতো না, আমরা মানুষ না ইজ্জত সামনে প্রেসিডেন্ট টান পড়ে। পাঙ্গাটা দেখছো একটা ইয়ে যেই পারে আপনার বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা না। এখন ছোটদুধ পাতিলে মানে মডেল হসপিটাল বানাই দিয়েছে গভর্নমেন্ট। আজকে মডেল হসপিটালে একটা বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নাই। আমরা কীরকম অবস্থা বসবাস করি? বিগত 20 বছর যাবত এইভাবে বিজেপি ভোট পাওয়া যায়। আমরা তারপরে আমরা কোনো মানে ভালো একটা চিন্তাধারা নাই। আমরা জান দিয়ে বিজেপির ভোট দিই। হেমন্ত স্যারের কাছে কই, এরপরে আপনার রাজদীপ গোয়ালা স্যারের কাছে কই, আমরা বিশেষ অনুরোধ যে আমরা যাতে আমরা রাস্তাটা মানে যোগাযোগটা করিয়া দেয়। রানীনগরের নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শনে প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি। বরাক নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের বড়যাত্রাপুর জিপির অন্তর্গত রানীনগর গ্রাম পরিদর্শন করলেন অসম গণপরিষদ অগপর একটি প্রতিনিধি দল। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে রানীনগরের ভাঙন পরিস্থিতি প্রকাশ্যে আসার পর এলাকায় পৌঁছে প্রতিনিধি দলটি ক্ষয়ক্ষতির চিত্র সরজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে গ্রামবাসীরা আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রতিনিধি দলের হাতে তুলে দেন। স্মারকলিপিতে বরাক নদীর অব্যাহত ভাঙনের ফলে গ্রামটির ঐতিহাসিক
অস্তিত্ব, বসতবাড়ি, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক জনজীবনের ওপর নেমে আসা গভীর সংকটের কথা উল্লেখ করে অবিলম্বে স্থায়ী ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে নদী ভাঙনের জেরে বহু পরিবার সর্বশান্ত হয়েছে, নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা, তবু এখনও পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষকে। অগপ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বড়খলা বিধানসভা ভিত্তিক সভাপতি রাতুর চক্রবর্তী, তার সঙ্গে ছিলেন অগপ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত কুমার দেব, বড়খলা বিধান পরিষদের সম্পাদক গোবিন্দ সরকার, অর্থ সম্পাদক অনিন্দ চক্রবর্তী, কার্যকরী সদস্য নীলমণি দাস সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। প্রতিনিধি দলের সদস্যরা গ্রামবাসীদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিষয়টি রাজ্য সরকারের নজরে আনার আশ্বাস দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিটি পৌঁছে দিয়ে রানীনগর এলাকায় স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণের দাবি জানানো হবে বলেও তারা জানান। BTN নিউজ, বড়খলা। জাপানিজ এনকেফেলাইটিস রোধে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। জাপানিজ এনকেফেলাইটিস JE রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জানিয়েছেন, যেসব এলাকায় রোগের প্রকোপ বেশি সেখানে সামান্য উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, জঙ্গল ঘেরা গ্রামীণ এলাকায় এই রোগের সংক্রমণ বেশি দেখা যায় এবং শুধুমাত্র ফগিংয়ের মাধ্যমে তার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই বর্ষাকালে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিয়মিত মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, জাপানিজ এনকেফেলাইটিস প্রতিরোধে টিকাকরণই সবচেয়ে কার্যকর উপায়। সেই লক্ষ্যে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় জোর কদমে টিকাকরণ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। BTN নিউজ, গুৱাহাটী। এতিয়া আমি জানো যে কোনকেইটা অঞ্চলত জেইৰ প্ৰকোপটো বেছি থাকে, তাত অলপ জোৰ পালে আমি জেইৰ পৰীক্ষাটো কৰোঁ। আমাৰ ফালৰ পৰা যিখিনি কৰিব লগা আছে আমি চব কৰি আছোঁ, কিন্তু মই মানে এটা ৰিকুৱেষ্ট ৰাখিম ৰাইজক, য'ত যিবিলাক অঞ্চলত জেই হয়, কোনবিলাক অঞ্চলত হয়। গুৱাহাটীত জেইৰ মানে পেচেণ্ট নোলায়, জেইৰ পেচেণ্ট ওলায় হাবিত, জংঘলত, য'ত মানুহ, গাহৰি, চৰাই চব একেলগতে থাকে, একে জেগাতে থাকে, মহ তাতে থাকে, তাতে যেই পেচেণ্টটো ওলায়। এইবোৰ অঞ্চলত থকা মানুহবোৰক মই ক'ম যে অন্তত এই বাৰিষাৰ ছিজনত আঁঠুৱাৰ ভিতৰত শুব লাগে। চন্দ্ৰপুৰৰ ফালে ওলাইছে, তাতেও মানে হাবিৰ নিচিনা অৱস্থা আছে, হাবি জংঘল তাতেও আছে, তাতেও মানুহে আঁঠুৱাটো ব্যৱহাৰ কৰিব লাগে। মানে ইয়াৰ পৰা বাচাৰ কোনো নাই। আমি ফগিং কৰি থাকোঁ, চব কৰি থাকোঁ, কিন্তু যিবিলাক ভিতৰুৱা অঞ্চল আছে তাত মহটো আছেই, মহটো আমি একদম মাৰি চেছ কৰি দিব নোৱাৰোঁ। তো মানুহে এই সময়বোৰত অন্ততঃ আঁঠুৱা ব্যৱহাৰ কৰিব লাগে। বৃদ্ধি পাইছে বুলি নহয়, প্ৰত্যেক বছৰ যিটো হাৰত হয়, কেতিয়াবা 10টা পেচেণ্ট বেছি হয়, কেতিয়াবা 10টা পেচেণ্ট কম হয়, তাত বহুত পৰিমাণে বৃদ্ধি পাইছে কোৱাটো উচিত নহয়। প্ৰত্যেক বছৰে হয়, আৰু ইয়াৰ ওপৰত কোনো টেকনিকেলি কোনো কণ্ট্ৰল আমি কৰিব নোৱাৰোঁ। ভেকচিনেশ্যনৰ বাহিৰে বেলেগ কোনো পদ্ধতি আৰু প্ৰক্ৰিয়া নাই, আৰু ভেকচিনেশ্যন যি বেমাৰীৰ ওলাইছে প্ৰত্যেকটো ভেকচিনেশ্যন আমি কৰি আছোঁ। কাটিগড়ায় 2টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন কমলাক্ষ। কাটিগড়া বিধানসভা এলাকায় বুধবার 2টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রথমে তিনি 784 নং খানজালা LP স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2024-25 অর্থবর্ষের পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তি থেকে এই প্রকল্পে 2,25,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। পরে কাটিগড়া খণ্ড উন্নয়ন কার্যালয়ের প্রবেশপথে নির্মীয়মান গেটের কাজেরও শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 3.5 লক্ষ টাকা। উভয় অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্যা প্রমীলা বৈষ্ণব, বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, এই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার শিক্ষা ও প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নে নতুন গতি আসবে। BTN নিউজ, কাটিগড়া। উপস্থিত আছেন কাঠিগড়া AP ব্লক সভানেত্রী বাবলিনাথ মহাশয়, আমাদের জেলা পরিষদ প্রমীলারানী বৈষ্ণব মহাশয়, আমাদের মণ্ডল সভাপতি বিশালক্ষ দেব মহাশয়, আমাদের বিশেষ করে AP সদস্যরা, GP প্রেসিডেন্টরা, GP সদস্যরা সবাই আমরা এখানে উপস্থিত আছি। আজকে একটা ভালো জিনিস হয়েছে যে আজকে আমাদের কাঠিগড়া ব্লকের এন্ট্রেন্সের গেট, সেই গেটটা আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট 15 ফাইন্যান্সের সেকেন্ড ইনস্টলমেন্ট থেকে 3.5 লক্ষ টাকা, বিশেষ করে প্রত্যেকজন AP মেম্বার ওনাদের শেয়ার থেকে কিছুটা কর্তন করে সেই গেটটা নির্মাণ করেছেন। তো বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ধরনের কাজ, এই ধরনের ইনোভেটিভ কাজ কিছু থাকে, আমাদের সামাজিকভাবে কিছু ইনোভেটিভ কাজ থাকে, 10 জনের কাজ থাকে। তাই আমাদের AP মেম্বারদের যখন টাকা আসে বা জিপিতে যখন টাকা আসে, প্রত্যেকজন AP মেম্বার এইরকম কাজে এবং এইরকম কাজ করতে, যাতে প্রত্যেকে নিজের শেয়ার থেকে কিছু কিছু ছেড়ে হলেও যাতে 10 জনের উদ্দেশ্যে যাতে এই কাজ করার ক্ষেত্রে যাতে ওনাদের শেয়ার থেকে কিছু কর্তন করে এবং এই ধরনের যাতে কাজ করে। আজকে ভালো কাজ একটা হয়েছে। সামনের দিন আমরা চাই যে সমস্ত আমাদের কাঠিগড়া ব্লকের বাউন্ডারি ওয়াল হোক এবং সেকেন্ড ইনস্টলমেন্টের কাজ শুরু হয়েছে, সরকার আরও টাকা দেবে, পঞ্চায়েতে আরও টাকা দেবে
সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে এনডেগার মাধ্যমে অনেক টাকা দেবে, তো সেইগুলো ইমপ্লিমেন্টেশন, সেইগুলো স্বচ্ছতার মাধ্যমে ইমপ্লিমেন্টেশন এবং কাজের গুণগত মান। এবং আমি বিশ্বাস করি যে কাজের গুণগত মান এবং যাতে ফিল্ড লেভেলে যাতে সেই কাজগুলো যাতে বাস্তবায়িত হয়, তার জন্য নিশ্চয়ই এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে, এই ধরনের আমরা যে আনুষ্ঠানিক প্রোগ্রাম করি, তার উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে অন্তত জানানো যে কাজ শুরু হয়েছে, এত টাকার কাজ হয়েছে, এই উপকৃত হবেন মানুষটা। অন্তত মানুষ যখন জানবে, মানুষ যখন কনসাস হবে, তখন হয়তো বা স্কিম সম্বন্ধে একটা অকবেল মানুষ হবে। তাই বিশেষ করে মানুষের সহযোগিতা আপনারা বলবেন যে কাজের গুণগত মান নিয়ে মানুষের বলার অধিকার আছে। আর বিশেষ করে আমাদের পঞ্চায়েতের সদস্যরা সবাই মিলে ভালো কাজ করছেন, সামনের দিন যাতে পঞ্চায়েত রাজ আইনের মাধ্যমে এই অঞ্চলে যাতে একটা আমূল পরিবর্তন হয়, সেটাই কামনা করছি। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আবারও একবার। 21 জুনে নিট ইউজি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কিশোরী অপহরণ বিতর্কে ডক্টর জেপি দাস, বিবস্ত্র করে ধোলাই, রেস্তোরাঁ থেকে উদ্ধার 2 কিশোরী। মোদী সরকারের 12 বছরের সাফল্য তুলে ধরতে শিলচরে প্রদর্শনী কংগ্রেস সিপিএমকে আমন্ত্রণ পরিমল শুক্লবৈদ্যের, বললেন এলে বুদ্ধির শুদ্ধি হবে। 22 জুন থেকে অম্বুবাচী মেলাকে ঘিরে শক্তিপীঠে ব্যাপক প্রস্তুতি, আসতে পারেন 8 লক্ষাধিক ভক্ত। 6 জুলাই থেকে শুরু অসম বিধানসভার বাজেট অধিবেশন, 10 জুলাই পেশ হবে 2026-27 অর্থবর্ষের বাজেট। আজকের মতো বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।